আজকের ভিডিওতে আমরা এমন কিছু চাঞ্চল্যকর প্রশ্ন এবং অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি যা পুরো বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট আলোড়ন তৈরি করেছে। দেশের আনাচে কানাচে, চায়ের দোকানে বা সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই এখন শুধু একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার সাথে জড়িয়ে থাকা অসংখ্য বিতর্ক। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহের মামলা হতে চলেছে? কেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে বঙ্গভবনের ভেতরেই কার্যত বন্দি করে রাখার মতো ভয়াবহ অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে? গ্রামীণ ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ মওকুবের পেছনে আসল রহস্য কি লুকিয়ে আছে? জামাতে ইসলামী এবং পাকিস্তানি জঙ্গিদের সাথে হাত মিলিয়ে তিনি কি কোনো গভীর দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন? আর শেষ প্রশ্ন, সবার অজান্তে রাতের অন্ধকারে আমেরিকার সাথে সেই গোপন চুক্তির পেছনের সত্যিটা আসলে কতটা ভয়াবহ? কি আছে সেই চুক্তিতে? বন্ধুরা, এই সমস্ত মারাত্মক অভিযোগ এবং প্রশ্নগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে। ডিটেলে আলোচনা করব আজ, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় এবং ভয়াবহ অভিযোগটির দিকে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার সরাসরি দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহের মামলা হতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। এই অভিযোগটি সাধারণ কোনো মানুষের তরফ থেকে আসেনি, বরং এটি তুলেছেন দেশের সর্বোচ্চ আদালতের একজন অত্যন্ত প্রবীণ এবং সম্মানীয় আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশের মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। তিনি স্পষ্টভাবে গণমাধ্যমের সামনে ঘোষণা করেছেন যে সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তিনি নিজেই এই রাষ্ট্রদ্রোহের মামলা করতে আদালতে যাচ্ছেন। আইনজীবী মহসিন রশিদ তথ্য এবং সাংবিধানিক যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে ডক্টর ইউনূস শুধু যে সংবিধান লঙ্ঘন করেছেন তা নয়, বরং তার প্রতিটি কর্মকাণ্ড সরাসরি রাষ্ট্রদ্রোহের সমতুল্য। বিভিন্ন তথ্য, ডেটা এবং আইনি নথিপত্র থেকে এটা একদম জলের মতো স্পষ্ট যে তিনি যখন সরকার প্রধানের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তখন দেশের সর্বোচ্চ আইন বা সংবিধানের কোনো তোয়াক্কাই তিনি করেননি। নিজের ইচ্ছে মতো সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে তিনি একের পর এক অপ্রয়োজনীয় অধ্যাদেশ জারি করে গেছেন। দেশের সংবিধান অনুযায়ী সরকার প্রধান যখনই কোনো বিদেশ সফরে যাবেন, সেখান থেকে ফিরে এসে তিনি রাষ্ট্রপতিকে সেই সফরের অর্জন এবং চুক্তির বিষয়ে লিখিতভাবে জানাতে বাধ্য। এটাই সংবিধানের নিয়ম। কিন্তু ডেটা বলছে তিনি ক্ষমতার এই অল্প সময়ে 14 থেকে 15 বার বিদেশ উড়ে গেছেন, অথচ একবারও রাষ্ট্রপতিকে কিছু জানানোর প্রয়োজন মনে করেননি। দেশের সাধারণ মানুষ আজ ক্ষোভে ফুঁসছে এবং প্রশ্ন তুলছে, যিনি ক্ষমতায় বসার আগে সংবিধান রক্ষার বড় বড় বুলি আওড়ে শপথ নিয়েছিলেন, তিনি কিভাবে পদে পদে সেই পবিত্র সংবিধানকে নিজের পায়ের তলায় পিষ্ট করলেন? মানুষ বলছে এই অহংকার এবং স্বেচ্ছাচারিতার কারণেই আজ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো ভয়ঙ্কর মামলা হতে চলেছে। এর চেয়েও ভয়ঙ্কর এবং গায়ে কাটা দেওয়ার মতো যে অভিযোগটি এখন সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে, তা হলো বাংলাদেশের স্বয়ং রাষ্ট্রপতিকে কার্যত বন্দি করে রাখার মতো ঘটনা। বন্ধুরা, আমরা কোনো শোনা কথার উপর ভিত্তি করেই কথা বলছি না। খোদ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর এবং রোমহর্ষক দাবি করেছেন। রাষ্ট্রপতির নিজের মুখের কথা অনুযায়ী ডক্টর ইউনূস যখন ক্ষমতায় দাপিয়ে বেড়াচ্ছেন, তখন রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে কোনো বক্তব্য পর্যন্ত রাখতে দেওয়া হয়নি। চারপাশ থেকে এমন একটি দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন দেশের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তিটি নিজ দেশেই নিজের প্রাসাদের ভেতরে একজন অসহায় বন্দী। শুধু তাই নয়, ডক্টর ইউনূসের নির্দেশে এবং ইন্ধনে রাষ্ট্রপতি যেন কোনোভাবেই দেশের বাইরে না যেতে পারেন, সেই জন্য অত্যন্ত সুকৌশলে তার সমস্ত পূর্ব নির্ধারিত বিদেশ সফর বাতিল করে দেওয়া হয়েছে। এক অর্থে বঙ্গভবনের 4 দেওয়ালের ভেতরেই তাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছিল। রাষ্ট্রপতির পদ থেকে তাকে অসাংবিধানিকভাবে সরিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছিল সেই সময়। একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে রাষ্ট্রের প্রধানকে এভাবে আটকে রাখার দুঃসাহস তিনি কিভাবে পেলেন? মানুষ আজ তথ্য ঘেঁটে দেখছে
যে এটি ছিল দেশে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। এই কাজ সরাসরি রাষ্ট্রদ্রোহের শামিল এবং এর জন্য দেশের মাটিতেই তার বিচার হওয়া উচিত বলে সাধারণ মানুষ আজ দাবি তুলছে। ক্ষমতার অপব্যবহারের এখানেই শেষ নয়। ডক্টর ইউনূসকে নিয়ে সাধারণ মানুষের মনে এখন যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তার পেছনে রয়েছে তার চরম লোভী মানসিকতা। আজ রাস্তার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা তাকে একজন অত্যন্ত লোভী এবং স্বার্থপর মানুষ হিসেবে আখ্যা দিচ্ছেন। এর পেছনের কারণটা জানলে আপনিও হয়তো চমকে উঠবেন। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতার শীর্ষে থাকাকালীন তিনি গ্রামীণ ব্যাংকের প্রচুর টাকা ঋণ সম্পূর্ণ বেআইনিভাবে নিজের ক্ষমতার জোরে মওকুফ করে নিয়েছেন। যেই গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে তিনি সারা জীবন গরিবের বন্ধু সাজার নাটক করেছেন, সেই ব্যাংকেরই বিপুল অঙ্কের টাকা তিনি আত্মসাৎ করার ব্যবস্থা করেছেন বলেই অভিযোগ উঠছে। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির এই নজিরবিহীন জালিয়াতির ঘটনা দেশের সাধারণ মানুষকে হতবাক করে দিয়েছে। মানুষ আজ পরিষ্কার বুঝতে পারছে যে শান্তিতে নোবেল পাওয়ার সেই চকচকে মুখোশের আড়ালে আসলে কতটা ভয়ঙ্কর, লোভী এবং দুর্নীতিগ্রস্ত একটি রূপ লুকিয়েছিল। ক্ষমতার চেয়ারে বসে তিনি নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলেন আর দেশের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন। শুধু আর্থিক দুর্নীতি, সংবিধান লঙ্ঘন বা ক্ষমতার অপব্যবহারই নয়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে উঠেছে দেশ বিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের এক অত্যন্ত ভয়াবহ অভিযোগ। বিভিন্ন তথ্য নির্ভর সূত্র এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকরা জোরালো দাবি করেছেন যে জামায়াত ইসলামী এবং পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থী জঙ্গিদের সাথে হাত মিলিয়ে তিনি দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি বা মব সৃষ্টি করেছিলেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় বাংলাদেশের মাটিতে একটি তীব্র ভারত বিরোধী হাওয়া তৈরি করার চেষ্টা করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ককে চিরতরে নষ্ট করে দিয়ে দেশকে একটি অস্থিতিশীল এবং উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করা। এই ভারত বিরোধী উন্মাদনা এবং উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাথে গোপন আতাতের নেপথ্যে ইউনূসের সরাসরি ইন্ধন এবং মাস্টার মাইন্ড হিসেবে কাজ করার প্রমাণ মিলেছে। পাকিস্তানের সেই পুরনো এজেন্ডা বাস্তবায়নের জন্যই কি তিনি কাজ করছিলেন? এই প্রশ্নটা এখন মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে। দেশের মানুষ আজ সোচ্চার হয়ে দাবি জানাচ্ছেন যে তার যেসব এজেন্ট বা দোসররা এই ধ্বংসাত্মক কাজগুলোর সাথে সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা নেওয়া হোক। দেশদ্রোহীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মানুষ আজ রাজপথে নেমে আসার প্রস্তুতি নিচ্ছে। এই সমস্ত অভাবনীয় ঘটনার পাশাপাশি সবচেয়ে বিস্ময়কর, বিপজ্জনক এবং দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ যে তথ্যটি সম্প্রতি সামনে এসেছে তা হলো আমেরিকার সাথে করা একটি অত্যন্ত গোপন চুক্তি। অভিযোগ রয়েছে যে ক্ষমতা ছাড়ার ঠিক কয়েক ঘন্টা আগে মাঝরাতে ডক্টর ইউনূস আমেরিকার সাথে একটি অত্যন্ত গোপনীয় এবং সন্দেহজনক চুক্তিতে সই করেছেন। এই চুক্তির ভেতরে কি লেখা আছে, এর শর্তগুলো কি কি, সে বিষয়ে দেশের সরকার, মন্ত্রিসভা, সামরিক বাহিনী, রাষ্ট্রপতি, এমনকি সাধারণ মানুষকে বিন্দুমাত্র জানানো হয়নি। কেউ জানে না কি আছে সেই ডিলে। কারোর সাথে কোনো রকম আলোচনা না করে রাতের অন্ধকারে তিনি একা এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অনেকেই মনে করছেন এবং বলছেন যে এই চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশকে একটি বিদেশি শক্তির হাতে বিক্রি করে দেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন একটি গোপন চুক্তি করা যা সরাসরি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য। এটি কোনোভাবেই একজন দেশপ্রেমিকের কাজ হতে পারে না। যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তার ভয়ে বা প্রশাসনের চাপে হয়তো অনেকেই তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন তো তিনি আর ক্ষমতায় নেই, তাই আজ দেশের মানুষ গলা ফাটিয়ে এই সত্যি কথাগুলো বলছে। সাধারণ মানুষ আজ সরব হয়েছে, তারা আর চুপ করে বসে থাকতে রাজি নয়। তারা বলছে ডক্টর ইউনূস দেশের মানুষের সাথে, দেশের পবিত্র মাটির সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। তার মুখোশ আজ খসে পড়েছে
এবং আসল চেহারাটা সবার সামনে উন্মোচিত হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরেছি সেই সমস্ত তথ্য, ডেটা এবং প্রমাণ্য দলিল যা দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে উঠে এসেছে। এই সমস্ত তথ্য, প্রমাণ এবং মানুষের সীমাহীন ক্ষোভের কথা শোনার পর সবকিছু গভীরভাবে বিশ্লেষণ করে আপনাদের কাছে একটি অত্যন্ত সহজ অথচ গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আপনারা কি মনে করেন, বাংলাদেশের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি আদৌ ভালো ছিলেন? আদৌ কি বাংলাদেশের হিতে কোনো কাজ করেছেন? আপনার মতামত কমেন্ট করে জানাবেন।